নমস্কার, আমি অমিতাভ আবার চলে এলাম আপনাদের সঙ্গে এবং অমিতাভর আরও একটি পর্ব নিয়ে। আজকের এবং অমিতাভর পর্বটি শুরু করতে চাইছি একটু অন্যভাবে। তার কারণ পৃথিবীর প্রথম অনেক কিছু নিয়েই গভীর আলোচনা, অনুসন্ধান এগুলো দীর্ঘদিন যাবৎ চলে আসছে। বিজ্ঞানী, প্রত্নতাত্ত্বিকরা তারা নানান আবিষ্কারের মধ্যে দিয়ে তারা খুঁজে বের করার চেষ্টা করেছেন সভ্যতার উৎপত্তি। আজকে আপনাদের বলবো ঠিক এরকমই একটি আবিষ্কারের কথা, যে আবিষ্কার 1841 সালে করা হয় এবং সেই আবিষ্কারের সঙ্গে জড়িয়ে আছে আমাদের ইতিহাসের এক রহস্য। 1841 সালে উইলিয়াম লফটস, বিখ্যাত প্রত্নতাত্ত্বিক, তিনি ইরাকের দক্ষিণাঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন চালিয়ে আবিষ্কার করেন এক সভ্যতার কথা, যে সভ্যতা খ্রিস্টপূর্বের 6000 বছর থেকে 6500 বছর থেকে 4000 বছরের মধ্যে তৈরি হয়েছিল। খ্রিস্টপূর্বের হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার থেকেও নাকি পুরনো এই নগর সভ্যতা, যে সভ্যতার নাম বা সেই শহরের নাম ছিল উরুক। এবং প্রত্নতাত্ত্বিক বা বিজ্ঞানীদের ধারণা যে পৃথিবীর মানব সভ্যতার প্রথম শহরই হচ্ছে ইরাকের দক্ষিণাঞ্চলের এই উরুক শহরটি। কারণ পৃথিবীর প্রথম ভাষা, সেই ভাষা বা লিপি এখান থেকে আবিষ্কৃত হয়েছিল, যার নাম কিউনিফর্ম। এবং রহস্যের পর রহস্য, যে এখানকার সভ্যতার সঙ্গে কৃষি, স্থাপত্য, প্রযুক্তি, বিজ্ঞান এগুলোর মেলবন্ধন দেখতে পাওয়া যায়। সেই সভ্যতার শুরুর দিকে, সুমেরু সভ্যতার শুরুর দিকে 6500 বছর থেকে 4000 বছরের ওই খ্রিস্টপূর্বাব্দের এই সময়কালে তৈরি হওয়া নগর সভ্যতা উরুকে। মূলত এই শহরের মধ্যে থেকে সাংস্কৃতিক, কৃষি এবং বিজ্ঞান, বাণিজ্য এগুলোকে নানাভাবে যে ব্যবহার করা হয়েছিল তার নানান নিদর্শন পাওয়া গিয়েছে। তাই আজকের দিনে দাঁড়িয়ে মঙ্গলের রহস্য বা অন্যান্য গ্রহের রহস্য নিয়ে যেমন বিজ্ঞানীরা তৎপর, ঠিক ততটাই তৎপর উইলিয়াম লফটস তার দ্বারা আবিষ্কৃত 1841 এই সভ্যতার আরো বেশি রহস্যকে উন্মোচন করার জন্য। কারণ বলা হয় যে এটি হচ্ছে পৃথিবীর ইতিহাসের, মানব সভ্যতার ইতিহাসের প্রথম শহর বা নগর পরিকল্পনা, যা ছিল অত্যন্ত সুশৃঙ্খলিত এবং সেখানে প্রশাসনিকভাবে এই বিশাল উঁচু প্রাচীর ঘেরা বা পাঁচিলে ঘেরা এই নগর জীবন পরিচালিত হতো। এবং শোনা যায় এই শহরে নাকি শুধু মানুষ নয়, সেখানে রীতিমতোভাবে এসে উপস্থিত হতেন দেবতারা। অর্থাৎ দেবতা এবং মানুষের মিলিত হওয়ার, মেলবন্ধনের প্রথম শহর সভ্যতা অনেক রহস্য নিয়ে আমাদেরকে অপেক্ষায় রেখেছে। হ্যাঁ, শোনা যায় নাকি দেবতারা, বা ধরে নিতে পারেন আজকের বিজ্ঞান ভিত্তিক যুগে দাঁড়িয়ে এলিয়ানরা, তারা নাকি সংযোগ স্থাপন করতে নেমে আসতেন এই উরুক শহরে, যা মানব সভ্যতার ইতিহাসে এখনো পর্যন্ত প্রথম নগর সভ্যতা। আর সেখান থেকেই পাওয়া গিয়েছিল প্রথম কিউনিফর্ম নামের এই লিপি বা ভাষা, যা ব্যবহার করত সেই সভ্যতার সঙ্গে জড়িয়ে থাকা মানুষেরা। কত অদ্ভুত অদ্ভুত রহস্য দিনের পর দিন আমাদের সামনে আসবে এবং সেই রহস্য উন্মোচনের মধ্যে দিয়ে দেবতা মানুষের এই যে সহাবস্থান, তাদের সংযোগ স্থাপন, বা আজকের বিজ্ঞানে দাঁড়িয়ে দেবতাকে যদি নাও মানি, তাহলে এলিয়ান বা ভিন গ্রহের প্রাণীদের যাতায়াতের এই যে কেন্দ্রস্থল, সেই উরুক অনেক রহস্য নিয়ে অপেক্ষা করছে। 1841 মানে বেশি দিন হয়নি, কিন্তু এখনো অনেক রহস্য তার থেকে নতুন নতুন করে সেই রহস্যের
কুল কিনারা খুঁজে বের করার চেষ্টা করছেন বিজ্ঞানী, প্রত্নতাত্ত্বিক এবং ইতিহাসবিদ যারা রয়েছেন তারা। এরকম আরো কত রহস্য আপনাদের সামনে। একের পর এক দিন যত যাবে, বিজ্ঞান যত উন্নত হবে, তত বেরিয়ে আসবে। আজকে প্রথম এই ঘটনা দিয়ে শুরু করলাম যে মানুষ এবং দেবতাদের মেলবন্ধন বা পৃথিবীর প্রথম সভ্যতার যে নিদর্শন ধরা হয়, মনে করা হচ্ছে সেটাই উড়ুক এই নগরকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। চলুন, দেবতাদের কথা যখন এলো, তো দেবতাদের কথা বলতে গিয়ে মনে এলো দশানন রাবণ। রাবণ কে ছিলেন? রাবণ কি দেবতা ছিলেন নাকি রাবণ রাক্ষস ছিলেন? মানে আমাদের রামায়ণে বর্ণিত যে চরিত্র রাবণ, সেই দশানন রাবণের বংশ পরিচয় কিন্তু অন্য কথা বলছে। অনেকেই এই বিষয়টাতে কতটা আগ্রহ বোধ করবেন জানি না, কিন্তু পৌরাণিক যে উপাখ্যান, তার যে রহস্যের উন্মোচন, সেখানে দাঁড়িয়ে রাবণের বংশ পরিচয় পাওয়া যাচ্ছে এবং সেটা রীতিমতোভাবে অবাক করার মতো। কেন তার নাম রাবণ, তার পেছনেও রয়েছে এই ইতিহাস। রাবণের বাবা ছিলেন, মানে পিতা, তিনি হচ্ছেন ঋষি বিশর্বা। রাবণের পিতা হচ্ছেন ঋষি বিশর্বা। এই ঋষি বিশর্বার পিতা বা বাবা হচ্ছেন ঋষি পুলস্তবা। আর এই ঋষি পুলস্তবা, তার জন্ম হচ্ছে সরাসরি স্বয়ং ব্রহ্মার থেকে। তাহলে কি রাক্ষস বলা যায় রাবণকে? অনেকে সংশয় পড়ে গেলেন তো? হ্যাঁ, বলা যায়। তার কারণ হচ্ছে, ঠিক একদিকে রাবণের পিতা যেমন ব্রহ্মার বংশধর, ঠিক অন্যদিকে রাবণের মা বা মাতা, তিনি হচ্ছেন কৈকেশী, রাবণের যিনি মাতা। তিনি আবার পৌত্রী হচ্ছেন অসুর রাজ সুমালি। অসুর রাজ বা রাক্ষস রাজ সুমালির পৌত্রী হচ্ছেন রাবণের মা কৈকেশী। অর্থাৎ মামার বাড়ির দিক দিয়ে বা মাতৃকুলের দিক থেকে তিনি রাক্ষস বংশের বংশধর, আবার পিতার পরিচয়ের সূত্র ধরে তিনি দেবতাদের বংশধর। সেই জন্য দশাননকে আমরা রাবণ বলে ডাকি। রাক্ষস বংশধর হওয়ার কারণে রা, আর ভগবান বা দেবতাদের বংশধর হওয়ার কারণে ভগবানের বন। ভগবানের বন, তাই রাবণ। তাই তো বলছে বংশের ইতিহাস। রাবণের সঙ্গে তাই রাক্ষস এবং দেবতা দুই রক্তেরই সংমিশ্রণ ঘটেছে বলে পৌরাণিক উপাখ্যান বলছে। এটা হয়তো অনেকে জানেন না, তাই আমার মনে হলো যে এই বিষয়টা একটুখানি আপনাদের সঙ্গে ভাগ করে নিই। আর আজকের এই এবং অমিতাভ শেষ করব একটা মজাদার ঘটনা নিয়ে। আচ্ছা বলুন তো, পৃথিবীর সব থেকে বিখ্যাত ছবি কোনটি? সবাই নিঃসন্দেহে এক বাক্যে বলবেন মোনালিসা, লিওনার্দো দা ভিঞ্চি। তার অসমাপ্ত এই সৃষ্টিকর্ম, অনেকে এটাকেই বলবেন। কিন্তু যদি বলি পৃথিবীর সব থেকে বেশি ব্যবহৃত ছবি কোনটি, তাহলে চিন্তায় পড়ে গেলেন তো? পৃথিবীতে সব থেকে বেশি কোন ছবি মানুষ দেখেছে? 100 কোটিরও বেশি ডিভাইসে ব্যবহৃত হয়েছে সেই ছবি। সেই ছবিটিকে আমরা দেখতে পেতাম 90 থেকে 2000-এর দশকে। যখন আমরা প্রবেশ করছি, তখন যাদের যাদের বাড়িতে কম্পিউটার এসেছে, তো কম্পিউটারের সুইচ অন করলে ডিসপ্লেতে ভেসে উঠত একটি নৈসর্গিক দৃশ্য। এবং অবশ্যই মাইক্রোসফটের সেই সময়কার কম্পিউটারের সবথেকে পরিচিত
জনপ্রিয় যে অপারেটিং সিস্টেম সেটি ছিল উইন্ডোজ এক্সপি, এবং উইন্ডোজ এক্সপি তার মনিটর যেই অন হতো আমাদের চোখের সামনে ভেসে উঠত একটা অসাধারণ শান্ত সবুজ ঘাসে ঢাকা পাহাড়, আর তার উপরে ঠিক নির্মল নীল শান্ত আকাশ। সবারই এই দৃশ্যটি মনে আছে। ডিসপ্লেতে এক্সপিতে ব্যবহার করা হতো এই দৃশ্যটি, যে ছবিটির নাম হচ্ছে ব্লিস, BLISS, ব্লিস। মজার কথা কি জানেন, এই ছবিটি কিভাবে এলো আর কিভাবেই বা মাইক্রোসফট উইন্ডোজ এক্সপিতে সেই ছবিটিকে তাদের ডিফল্ট ডিসপ্লে হিসাবে ব্যবহার করেছিলেন। এই ছবিটার পেছনে রয়েছে একটা ইতিহাস। 1996 সালে একজন বিখ্যাত ফটোগ্রাফার, মার্কিন ফটোগ্রাফার, যার নাম চার্লস ওরিয়ার, তিনি ক্যালিফোর্নিয়া দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। ক্যালিফোর্নিয়ার ন্যাপা ভ্যালি এবং সোনোমা কাউন্ট্রি এর মধ্যে তিনি যখন গাড়ি নিয়ে যাচ্ছিলেন, এই বিখ্যাত ফটোগ্রাফার চার্লস ওরিয়ার তিনি একটি দৃশ্য দেখে হতবাক হয়ে গাড়ি থামিয়ে দেন, এবং সেই দৃশ্যটি ছিল এটি, যে একটা সবুজ ঘাসে মোড়া পাহাড় আর তার উপরে মেঘহীন নীল আকাশ। মনে হচ্ছে যেন পৃথিবীর সব থেকে শান্তির এবং সব থেকে নিশ্চিন্ত জায়গা এটি। তিনি এতটাই হতবাক হয়ে এবং আশ্চর্য হয়ে মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে তিনি গাড়িটা দাঁড় করিয়ে, তার কাছে তখন ছিল মামিয়া RZ67 ফিল্ম ক্যামেরা। এই মামিয়া RZ67 ফিল্ম ক্যামেরাতে তিনি এই ছবিটি তোলেন। লেন্সে ব্যবহার করতে বিন্দু মাত্র দ্বিধা করেননি, দেরি করেননি, এবং সেই ছবিটি তোলার পর 1996 ঘটনা এটা, তিনি ওয়েস্টলাইট বলে যে স্টক ফটো এজেন্সি আছে নিউ ইয়র্কে, সেই স্টক ফটো এজেন্সিতে এই ছবিটি দেন, যেহেতু তিনি পেশাদার একজন ফটোগ্রাফার। ঘটনা হচ্ছে 1998-তে বিল গেটস এবং তার টিম মাইক্রোসফট যখন তারা খুঁজে বেড়াচ্ছেন তাদের ডিফল্ট ডিসপ্লের জন্য একটা ছবি, তখন তাদের এই ছবিটি চোখে পড়ে, এবং এই ডিফল্ট ওয়ালপেপার হিসেবে তারা একটা নিখুঁত ছবি খুঁজছিলেন। মজার ব্যাপার কি জানেন, ব্লিজ বলে মাইক্রোসফট এক্সপিতে ব্যবহার করা ছবিটি আনএডিটেড, এবং তাতে কোনো ফটোশপের ব্যবহার করা নেই, অর্থাৎ এডিট এবং ফটোশপের ব্যবহার ছাড়াই এই ছবিটি ঠিক যেরকম দেখছেন এরকমই তুলেছিলেন ওই চার্লস ওরিয়ার ফটোগ্রাফার। শোনা যায় 1998-তে বিল গেটস এই ছবিটি তার মাইক্রোসফট এক্সপি উইন্ডোজের যে ডিফল্ট ওয়ালপেপার তার জন্য $1,00,000 সত্ত্বে নাকি কিনেছিলেন। যদিও শোনা যায়, কারণ সঠিক লেনদেনের অঙ্কটা কখনোই কারোর সামনে আসে, কিন্তু এটুকু বলতে পারি যে পৃথিবীতে 100 কোটিরও বেশি ডিভাইসে এই এক্সপি ডিফল্ট ওয়ালপেপারটা বহু মানুষ দেখেছে। 100 কোটি ডিভাইসে যদি হয় তাহলে কত মানুষের চোখে পড়েছে একবার ভাবুন। সেই এক্সপি উইন্ডোজের ডিফল্ট ওয়ালপেপার আসলে পৃথিবীতে সব থেকে বেশি ব্যবহার করা বা দেখা ছবি। চার্লস ওরিয়ার একটি জায়গায় একবার বলছিলেন যে আমি ভাবতেই পারিনি আমার তোলা এমন একটা সাধারণ ছবি বিশ্বের সব থেকে বেশি দেখা মানুষের ছবি হিসাবে স্বীকৃতি পাবে। আসলে এই ঘটনা থেকে আমাদের এটা বোধহয় বার্তা পৌঁছায়, বা আমাদের সামনে এই একটা কথা সামনে চলে আসে, বা একটা উদাহরণ চলে আসে যে সাধারণ অনেক কিছুই ইতিহাসে স্থান করে নিতে পারে। তাই কোনো সাধারণ কিছুই তাকে অবহেলা করা উচিত নয়। চার্লস ওরিয়ার তোলা সাধারণ একটা ছবি বিশ্বের সব থেকে বেশি মানুষ দেখেছে, যা তিনি কখনো কল্পনাও করেননি। আর এই ছবিটার দিকে তাকিয়ে থাকলে এটা শুধু প্রযুক্তির একটা প্রতীক নয়, শুধু মনে হবে না যে ডিজিটাল দুনিয়ার
নতুন করে যে আমাদের স্বাগত জানানোর প্রতীক ব্লিজ ছবিটি শুধু তাই নয়, ছবিটার দিকে তাকিয়ে দেখবেন উইন্ডোজ এক্সপি ডিফল্ট যেটা ওয়ালপেপার, মনে হবে সব থেকে শান্ত এবং সব থেকে শান্তির জায়গা ওইখানটা যেটা আপনি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। আসলে ছবিটি আমাদের একটা অন্য কথা বলে। ছবিটি যে কথাটি বলে সেটা হচ্ছে একটা প্রতীকের কথা বলে, প্রযুক্তি, প্রকৃতি আর স্মৃতি। প্রযুক্তি, প্রকৃতি আর স্মৃতির মেলবন্ধন এই ব্লিজ ছবিটি এভাবেই পৃথিবী বিখ্যাত ছবিতে রূপান্তরিত হয়েছে। ওই যে অজানা কিছু নিয়ে ফিরে আসার প্রবণতায় আরো একবার আপনাদের সামনে চলে এসেছিলাম। আবার দেখা হবে পরবর্তী পর্বে এবং অমিতাভর, যেখানে জানা মানুষের অজানা ঘটনা কিংবা পৃথিবীর বুকে ঘটে যাওয়া নানান অজানার ঘটনার নতুন করে তত্ত্ব তল্লাশ আর উপকরণ সাজিয়ে আবার পরবর্তী পর্বে ফিরবো আপনাদের সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নজর রাখুন এবং এই পর্বটা দেখতে থাকুন। ফিরে আসি পরবর্তী পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, সাবধানে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন। আজকের মতো শুভরাত্রি।